নমস্কার। আমাদের রেইকি জিজ্ঞাসা অনুষ্ঠানে বেশিরভাগই আমরা লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোনের আলোচনাগুলো করতে করতে খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়ে ওঠে না। যদিও আমি 25 বছরের ওপর হয়ে গেল, 26 বছর রেইকি নিয়ে মিডিয়াতে রয়েছি। মানুষ টিভিতে বিভিন্ন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখেছেন, তথাপি এখন ইউটিউবের যুগ, ইউটিউবেও দেখতে পাচ্ছেন আপনারা, গ্লোব টিভিতে প্লেলিস্ট খুললেও দেখতে পাবেন। আমার যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারেরও আলাদা করে গ্লোব টিভির প্লেলিস্ট করা আছে, আমাদের অনুষ্ঠান সবই দেখতে পাবেন। তথাপি এখনও মানুষের মধ্যে প্রশ্ন জাগে, রেইকিটা ঠিক কী? আজকেই একজন বেশ বলছিলেন, মানে আমার সামনেই আমাকে রেইকি বোঝাচ্ছিলেন। আমাকে প্রশ্ন করলেন একজন, মানে গল্পটা বেশ মজার। বেশ 4-5 জন বসে আছেন, একজন আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে রেইকি নিয়ে যে করো, রেইকিটা ঠিক কী? আরেকজন বলছে, আরে রেইকি জানো না, রেইকিতে ওই অনেকগুলো প্রেশার পয়েন্ট আছে, টিপে টিপে করতে হয়। আমি বললাম, ও তাই? আমি শিখছি, আমি তো জানি না। আমি বললাম, ও তাই? হ্যাঁ, ওই যে তুই বলিস না টিভিতে যে কতগুলো প্রেশার পয়েন্ট আছে, ওইখানে টিপে টিপে করতে হয়। আমি কি কোনোদিন বলেছি? তো কাজেই মানুষের শোনার ধৈর্য খুব কম, আর কিছুটা মানুষ ধারণা করে নেয়, আর বেশিরভাগ মানুষের একটা মনে হয় যে আমি সবটা জানি। তো যেই কারণে প্রশ্নটা ছিল আমার উপর, আমি এত বছর ধরে রেইকি নিয়ে কাজ করছি, উত্তরটা আমাকে দিতে না দিয়ে যিনি দিলেন তার কাছে এটা হচ্ছে কনসেপ্ট। তো কাজেই মাঝে মধ্যে আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার করাটাও একটা অনুষ্ঠান বা কর্তব্যের মধ্যে পড়ে। রেইকি জিনিসটা স্পর্শ চিকিৎসা, একদম সফট ফেদার টাচ, মানে দাঁত ব্যথা করলে আপনারা যে যতটা প্রেশার দিয়ে দাঁতে হাত রেখে থাকেন, রেইকিতে ততটা প্রেশার দিতেও লাগে না, জাস্ট এইভাবে টাচ করলে সারবে। যখন আপনি রেইকি শেখেননি, যখন আপনি এইভাবে টাচ করছেন, তখন কিন্তু অবশ্যই দাঁত ব্যথা সারছে না। রেইকি শেখার পরে এই ফেদার টাচটাতেই রেইকিতে সারছে এই দাঁত ব্যথা। অর্থাৎ নেচার আমাদের শিখিয়ে পাঠিয়েছে যে আমার কোথাও কোনো ইরিটেশন যখন হবে, এনি পেইন ফিলিংস হবে, এনি অ্যাবনর্মাল ফিলিংস যখনই হচ্ছে, কারো পেট ব্যথা করছে, পেটটা কনকন করছে, হাতটা চলে গেল, কিন্তু কারো মনে হচ্ছে একটু আনইজি ফিলিংস হচ্ছে, একটু জাস্ট গ্যাস হয়েছে, হয়তো গ্যাস আটকে যায় অনেক সময়, তখন তার হাতটা চলে যায়। একটা বাচ্চা কান চেপে ঘুরে বেড়াচ্ছে, তখনই কেউ প্রশ্ন করে, কিরে কানে কিছু ঢুকিয়েছিস, কান ব্যথা করছে, কানে কি হয়েছে? অর্থাৎ আমাদের এই যে হাতের প্লেসমেন্টটা, বয়স্ক মানুষদের দেখা যায় হাঁটুর মধ্যে হাত বোলায় বসে বসে, বা হাঁটুতে হাতটা চলে যায়, কেন? তার হাঁটুতে ব্যথা আছে। তো এই যে হাতের যে প্লেসমেন্টগুলো, এইটা আমরা বাই বার্থ নেচার আমাদের শিখিয়ে পাঠিয়েছে। রেইকি ন্যাচুরোপ্যাথির একটা স্তম্ভ। দুদিনের ওয়ার্কশপে রেইকি ক্লাস করা যায়। দুদিনের এই ওয়ার্কশপটা অবশ্যই অফলাইন ক্লাসই হয়ে থাকে। অনলাইন রেইকি আমি ট্রেডিশনাল রেইকি, পিওর ট্রেডিশনাল রেইকি বা উশুই রেইকি যেটা শেখাই, যেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, সেটা অনলাইনে হয় না। এবং আমি বলেছি যে যদি কোনো দিন অনলাইনে সাঁতার শিখতে পারেন, আমি তবে গিয়ে রেইকিটা অনলাইনে শেখাবো। কাজেই এটা নিশ্চয়ই আমার কাছে, মানে আমি কি আছে, সবাই তো সবটা পারে না, ধরে নিন না আমি পারি না, আমি আমার জায়গা থেকে সরতে পারি না, কারণ আমি পিওর ট্রেডিশনাল রেইকি ঠিক যেভাবে শিখেছি, জেনেছি এবং শেখানোর উপযুক্ত মনে করেছি, আমি সেভাবেই শেখাই। রেইকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। বিজ্ঞান কিভাবে কসমিক এনার্জি বা আমরা যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, আমরা এনভায়রনমেন্টে যে সুপার পাওয়ার আছে বলছি, আমরা যে একটা কোনো সুপার পাওয়ারের কাছে, টোটাল ইউনিভার্সের কাছে প্রে করছি, ইউনিভার্সের একটা পাওয়ারকে আমরা সবসময় স্বীকার করি, দ্যাট ইজ কসমিক এনার্জি। এই পাওয়ারের কাছে আমরা প্রে করে অনেকে, বাট রেইকি কিন্তু প্রে করে না।
রেকি টোটাল ওই এনার্জিটাকে শরীরের মধ্যে দিয়ে পাস করায়। যে এনার্জির কাছে কেউ প্রে করছে যে ইউনিভার্স তুমি আমার জন্য এটা কাজ করে দাও, ইউনিভার্স আমার যেন এক্সামটা ভালো হয়, ইউনিভার্স আমি যেন আমার এই প্রবলেমটা থেকে বেরিয়ে যেতে পারি, এটা প্রে করা। বাট রেকি কিন্তু প্রে করে না। রেকি একেবারে 2 আর 2 যোগ করলে যেমন 4। প্রে করার পরে যে কোনো কিছুর মধ্যে যখনই প্রে করা আসছে, তখন সেই প্রে করার মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস থাকে। যখনই সেটা কাজ হয় না, তখনই মনে হয় আমার ডাকাটা ঠিক হয়নি, আমার প্রে করাটা ঠিক হয়নি। কেউ বলতে পারে যে তুমি কি করে কাজ পাবে, তুমি প্রেটা ঠিক করতে পারো নি। রেকির মধ্যে কোনো প্রেয়ার নেই, রেকির মধ্যে কোথাও এরম কোনো ইফস অ্যান্ড বাটস নেই। একেবারে 2 আর 2 যোগ করলে গোদা বাংলায় যেমন 4 হয়, ঠিক তেমনি 2 দিনের ওয়ার্কশপে রেকি শেখার পরে ওই কসমিক এনার্জিকে, ওই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে আপনি শরীরের মধ্যে দিয়ে পাস করাতে পারবেন। আপনার শরীরে যেখানে যেখানে যে কোনো ধরনের টক্সিন ডিপোজিশন হয়ে আছে, থাইরয়েডের টক্সিন ডিপোজিশন হয়ে আছে বলে আপনার থাইরক্সিন সিক্রেশন নর্মাল হচ্ছে না, কারো হাইপোথাইরয়েডিজম রয়েছে, কারো হাইপোথাইরয়েডিজম রয়েছে, কারো প্যানক্রিয়াসে টক্সিন ডিপোজিশন হয়ে আছে, ইনসুলিন সাফিসিয়েন্ট সিক্রেশন হচ্ছে না, তার সুগার দেখা দিয়েছে, তার ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, সে ব্লাড সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, কারো কোনোভাবে সোনোগ্রাফি করে দেখা যাচ্ছে বিভিন্ন গ্যাসের প্রবলেম, পেট ব্যথা, হেন তেন, দেখা যাচ্ছে তার গল ব্লাডারে স্টোন রয়েছে। স্টোনটা কি? টক্সিন ডিপোজিশন হয়ে হয়ে স্টোন ফর্ম করেছে। পাহাড়ের স্টোন তো সে খেয়ে ফেলেছে, ওখানে গিয়ে জমা হয়েছে এমন নয়। মাছের মাথার পাথরগুলোও তো খেয়ে ফেলেছে, ওখানে জমা হয়েছে তা না। টক্সিন জমে জমে ওখানে ক্রিস্টাল ফর্ম করে গেছে। তো এই যে টক্সিনসগুলোকে ডাইলিউট করা ওই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জির কাছে কোনো ব্যাপার নয়। অবশ্যই একটা টক্সিন ক্রিস্টাল ফর্ম করেছে, তার জন্য অন্তত তার বছর 5 সময় লেগেছে, বছর 3 সময় লেগেছে। সেই জায়গায় আমি সেটা 3 দিনে এক্সপেক্ট করতে পারি না ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু উইদিন 3 মান্থস নিশ্চয়ই ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট ডাইলিউটেড হয়ে যাবে। কারণ কসমিক এনার্জি 100% পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি বলেই তার কাছে মানুষ প্রে করে। আর এই পজিটিভ এনার্জি যখন শরীরের মধ্যে দিয়ে যায়, শরীরে যেখানে যা কিছু ডিফেক্টস, যা কিছু টক্সিন ডিপোজিশন হয়ে অ্যাবনর্মাল সিক্রেশন হচ্ছে বা প্রপার সিক্রেশন হচ্ছে না, সেই জায়গাগুলোকে ক্লিন করতে করতে যায়। আর এইভাবে যত ক্লেনজিং হতে থাকে, যত আমাদের শরীর থেকে টক্সিন ওয়াশ আউট হতে থাকে, তত আমাদের শরীর সুস্থ হতে থাকে। শুধুমাত্র শরীর নয়, এই পজিটিভ এনার্জি যখন আমার শরীরের মধ্যে দিয়ে পাস করছে, তখন আমার মেন্টাল লেভেলেও সে কাজ করছে। পজিটিভ মেন্টালিটি যত বাড়ছে, তত নেগেটিভ মেন্টালিটি কমছে। আপনি ভেবে দেখুন, যে কথায় কথায় হাতা গুটিয়ে মারপিট করতে যায়, তার কিসের অভাব? পেশেন্সের অভাব। কেউ বলে, জানিস তো ওই পাড়ার ওই ছেলেটা না তোর নামে এরম বলছিল, হ্যাঁ সে কি মানে চললো দৌড়া, আমার নামেই বলেছে। কিন্তু যদি তার পেশেন্স থাকতো, তাই বলেছে, সে ইগনোর করতে পারতো, তার ঠিক আছে বলতেই পারে, বলেছে কি না বলেছে আমি তো শুনিনি, কি গেল এলো, অনেক কিছু হতে পারতো। তো যখনই পজিটিভ মেন্টালিটি হিসাবে পেশেন্স তার শরীরে বেড়ে যাবে, সে কিন্তু এটাকে ইগনোর করতে পারবে, তার কিন্তু আর এই শর্ট টেম্পার্ডনেসটা আর থাকছে না। ঠিক যেমন আমি বারবার যে এক্সাম্পলসটা দিয়ে থাকি, খুব সোজা বলে, বোঝার সহজ বলে, যে পরীক্ষার হলে সব পরীক্ষার দিন কিন্তু সমান টেনশন নিয়ে স্টুডেন্ট ঢোকে না। কোনো বেঙ্গলি মিডিয়াম স্কুলে বাংলা নিয়ে যতটা সহজে পরীক্ষা দিতে যাচ্ছে সেই স্কুলের ছেলে মেয়েরা, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশের পরীক্ষার দিন সে যতটা ক্যাজুয়াল যাচ্ছে, কোনো টেনশন নেই, ওকে বা ইংলিশই তো আছে আজকে, ঠিক ততটা ক্যাজুয়াল কিন্তু সে ম্যাথসের দিন হয়তো থাকে না, বা ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পরীক্ষার দিনে হয়তো থাকে না।
তার টেনশন থাকে কি আসবে না আসবে, বানান ঠিক করতে পারবো কি না, এই করতে পারবো কি না, ওই করতে পারবো কি না, এরকম অনেক 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 কারণে তার তখন টেনশন তাকে ভর করে। তাহলে যে সাবজেক্টে তার কনফিডেন্স ছিল সেই সাবজেক্টে তার টেনশন ছিল না। যে সাবজেক্টে কনফিডেন্স কম, ইংলিশ মিডিয়াম স্কুলে একটা বাচ্চার বাংলায় কনফিডেন্স কম, বা কোনো স্কুলে কোনো স্টুডেন্টের অঙ্কর ওপর কনফিডেন্স কম, তার জন্য তার টেনশন হচ্ছে। তো যদি আমায় ইউনিভার্স বা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি বা রেকি বা কসমিক এনার্জি, যে ভাষাতেই বলো সবই একই, এইটা যদি যখন আমার শরীরের মধ্যে দিয়ে পাস করে আমার পজিটিভ এনার্জিটাকে বাড়িয়ে দেবে, পজিটিভ মেন্টালিটিগুলোকে বাড়িয়ে দেবে, তখন অটোমেটিক্যালি কী হবে, তখন নেগেটিভ মেন্টালিটিগুলো, রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ, হতাশা, টেনশন, ডিপ্রেশন, সেগুলো সমস্ত কিছু সাপ্রেসড হয়ে যাবে। সেই যে সাপ্রেসড হয়ে গেল, এই সাপ্রেশনের ফলে যে নেগেটিভ মেন্টালিটিগুলো, এই টক্সিনগুলো ক্রিয়েট করছিল, প্রচণ্ড দুঃখ হলে কি হয়, চোখ দিয়ে জল আসে, ওটা তো একটা অ্যাবনর্মাল সিক্রেশন। চোখের জলের গ্ল্যান্ডের তো ওই সিক্রেশনটা করার ডিউটি সিক্রেশন নয়। তো এই অ্যাবনর্মাল সিক্রেশনটা যত সে কম তার হবে, সেরকম আমাদের শরীরে প্রচুর কয়েক লাখ গ্ল্যান্ড আছে যার সিক্রেশন আছে। সিক্রেশন যদি অ্যাবনর্মাল সিক্রেশন যদি মেন্টালিটির ফলে আসে, সেটা যদি বন্ধ করা যায়, অ্যাবনর্মাল সিক্রেশনগুলো তখনই বন্ধ হয়ে যাচ্ছে যখন এই নেগেটিভ মেন্টালিটিগুলো আর থাকছে না। তাহলে যে নেগেটিভ মেন্টালিটিগুলো থেকে আমার শরীরে টক্সিন প্রোডাকশন হচ্ছিল, আজকে চোখের জল ধোয়া মোছা হচ্ছে, থাকছে না, বাট শরীরের ভেতরে এরম অ্যাবনর্মাল সিক্রেশনগুলো তো কোথাও ডিপোজিট করে কোথাও টক্সিন তৈরি করছে। তো যখন এগুলো ক্লিন হয়ে যাচ্ছে, তখন একটা মানুষের রোগ টোটালি ক্লিন হয়ে যাচ্ছে, মানে পার্মানেন্টলি সারছে। নতুন টক্সিন জমছে না, পুরনো টক্সিন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে পুরো রোগগুলো সেরে যায়। যে কোনো ক্রনিক ডিজিজ রেকি দিয়ে সারানো এই জন্যই সম্ভব যে আমাদের শরীরের টক্সিনটাকে ওয়াশ করে দিতে পারে কসমিক এনার্জি। ফিজিক্যাল লেভেলের কোনো রোগ যেমন থাকে না, মেন্টাল লেভেলেও তেমনি পজিটিভ মেন্টালিটিগুলো বেড়ে গিয়ে নেগেটিভ মেন্টালিটি থাকে না, এবং মানসিক রোগও আর থাকে না। তো এরকম একটা পজিটিভ এনার্জিকে নিয়ে যদি কাজ করি, আপনি যদি শিখে, আপনি যদি নিয়মিত অভ্যাস করেন, তাহলে এরম একটা কসমিক এনার্জি যার কাছে মানুষ প্রে করে কাজ পাচ্ছে, সে আপনার শরীরের মধ্যে দিয়ে সেই এনার্জি পাস করে যাচ্ছে। অর্থাৎ আপনি একটা পজিটিভ পারসন তৈরি হচ্ছেন, এবং আপনার আশপাশেও দেখবেন নেগেটিভ মেন্টালিটির মানুষরা টিকতে পারছে না। আপনার কেউ ক্ষতি করতে চেষ্টা করছিল, সে কিন্তু আপনার পাশে আর টিকতে পারছে না। আপনার বাড়িতে এমন অনেক নেগেটিভ পার্সন আছেন, তারাও আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে। তার কারণ আপনার মধ্যে দিয়ে যে পজিটিভ এনার্জিটা পাস করছে, সে কিন্তু আপনার আশপাশের মানুষদেরকেও পজিটিভ কিছুটা করে দিচ্ছে। আপনার টোটাল আপনার এনভায়রনমেন্টে একটা পজিটিভনেস থাকবে। আমি এটা আগেও বলেছি, এক ভদ্রমহিলা আমার কাছে লকডাউনের আগে ক্লাস করেছিলেন, যিনি বলেছিলেন তিনি সরকারি চাকরি করেন, সারা সপ্তাহ শুধু প্ল্যান করেন কি করে, মানে স্যাটারডে সানডে কি বলে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। বাড়িতে থাকলে মানে বলছে আমার বাড়িতে যদি থাকতো আমি আত্মহত্যা করে নেবো, এত খারাপ কন্ডিশন আমার বাড়ির। তারপরেই যখন লকডাউন হলো, তখন অফুরন্ত অবসর না, মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, আর বারবার ওনার কথা মনে হচ্ছে উনি তাহলে কি করছেন এখন। মোটামুটি লকডাউন জাস্ট খুলেছে কি খোলেনি, উনি ক্লাস করতে আসলেন সেকেন্ড ডিগ্রি। তো প্রথম কথা জিজ্ঞেস করলাম কি করে কাটালেন, বলে অসাধারণ, ভীষণ ভালো। কেন? আমার বাড়ির পরিবেশ, এখান থেকে শিখে যাওয়ার পরে আমি যত প্র্যাকটিস করেছি, আমার বাড়ির পরিবেশটা বদলে গেছে। আমি ভীষণ এনজয় করেছি, জীবনে প্রথম আমি বাড়িতে থাকাটা এনজয় করেছি। এবং আমার কাছে বলবো লকডাউনটা আশীর্বাদ হয়েছে যে আমি আমার পরিবারের মানুষগুলোকে এত মানে তাদের সাথে এভাবে মিশতে পেরেছি, যেটা আমার কোনো সুযোগ ছিল না। তারা এতটাই বদলেছে, এতটাই আমার বাড়িতে পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। তো আমি বললাম তারা তো রেকি শেখেনি। বলছে না,
প্রথম কথা, আমি একদম ভোরবেলা যখন রেকি করতাম, যে হাজব্যান্ড আমাকে দু চোখে পুরো দেখতে পারতো না, তিনি আরও আমার ক্লোজ হয়ে এসে শুতেন, আমি মনে করতাম তিনি আমার এনার্জি কিছুটা অ্যাবজর্ব করছেন হয়তো, বা ওনার কিছু একটা ভালো লাগার ফিলিংস হতো। যে রুক্ষ মানুষটা কখনো ভালোভাবে কথা বলতেন না, তিনি ভীষণ রকম পোলাইট হয়ে গেছেন। যে মেয়ে আমার সাথে মানে কতটা শত্রুতা করতো বাড়িতে, যদি আমার শাশুড়ি ননদ থাকলেও বোধহয় এরকম হতো না, সেই মেয়ে টোটালি বদলে গেছে। যে মেয়ে কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে মানে আমি দৌড়াচ্ছি, অফিস যাব, রান্না করছি, তার মধ্যেও জল দিয়ে যাও, এই দিয়ে যাও, সেই দিয়ে যাও করতে থাকে, সে রান্না করছে। এই যে পরিবেশের বদল, এইটা কিন্তু পজিটিভ, একটা পজিটিভ এনার্জি যেহেতু টোটাল এনভায়রনমেন্টে হয়ে যায়। তো কাজেই দুদিনের ওয়ার্কশপে রেকি শেখা যায়, বেসিক কোর্স, একদম সামনেই ক্লাসগুলো আমাদের পরপর আছে, আপনারা করতেই পারেন। দুদিনের ওয়ার্কশপে রেকি শিখে নিজের ওপর এটা অ্যাপ্লাই করা যায়, ফ্যামিলি মেম্বারদের ওপরও অ্যাপ্লাই করা যায়। নিজের ওপর টানা 21 দিন প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্সটা করলে তখন আর শুধুমাত্র ফ্যামিলি নয়, তখন ফ্যামিলির বাইরেও মানুষদেরকে ট্রিট করা যায়। যদি এটাকে আপনি একটা সাইড ইনকাম হিসাবে রাখতে চান তাও করতে পারেন। চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের বন্ধুরা, তাদেরকে আপনি তখন ট্রিটমেন্ট করলেন এবং আপনি কিছু আর্ন করলেন। এবং যদি আপনি মনে করেন আমার ইনস্টিটিউশনের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করবেন, কিছু আপনি ফ্রিল্যান্স যেগুলো করলেন তার ফিডব্যাকগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে থাকুন, সাজেশন নিতে থাকুন, আমরা ফ্রি অফ কস্ট সাজেশন দিতে থাকবো। এবার আপনি যখন স্যাটিসফাই যে না আপনি এবার আমাদের ইনস্টিটিউশনের থেকে করবেন, বা আমরা স্যাটিসফাই যে না আমাদের ইনস্টিটিউশনের ফ্ল্যাগটা আপনার হাতে দিয়ে দেওয়া যায়, তখনই আমরা আমাদের ইনস্টিটিউশনে একটা হিলার কোর্স হয়, হিলার কোর্সটার জন্য আপনাকে ডেকে নেব। এবং এই হিলার কোর্স করার পরে আপনি কিন্তু, আমরাও আপনাকে পেশেন্ট দেবো এবং আপনিও কিন্তু যত মানে কঠিন রোগী হোক না কেন আপনি অনায়াসে সেগুলো ট্রিটমেন্ট করতে পারবেন, প্রফেশনাল ট্রিটমেন্ট করতে পারবেন। তো এই যে সেকেন্ড ডিগ্রি, এক এক করে এগোই, সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্স যেটা, সেটাতে আমরা শুধুমাত্র টাচ থেরাপির থেকে এগিয়ে গিয়ে ডিস্টেন্স রেকিও শেখাচ্ছি। অর্থাৎ আপনার চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কলকাতায় বা আপনার বাড়িতে নেই, এই মুহূর্তে নেই, বা আপনি বাড়িতে রয়েছেন, শ্বশুরবাড়িতে রয়েছেন, বাপের বাড়িতে মা বাবা অসুস্থ, তাদেরকে আপনি ডিস্টেন্স রেকি করতে পারেন। বা অনেকে সন্তান বাইরে থাকে, তারা যাতে সুস্থ থাকে তার জন্য ডিস্টেন্স রেকি করা যেতে পারে। কেউ হসপিটালে রয়েছে, বাড়ি থেকে বসে ডিস্টেন্স রেকি করা যেতে পারে। এই দূরবর্তী চিকিৎসাটা শেখানো হয় এবং এটাও বিজ্ঞানসম্মত। এছাড়াও প্রোগ্রামিং রেকি, আমি সবসময় বলে থাকি আমাদের লাইফস্টাইলকে স্মুথ করার সব থেকে সহজ উপায় প্রোগ্রামিং রেকি। এই প্রোগ্রামিং রেকি করে সামনেই ধরুন মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি সব বোর্ড এক্সামগুলো আসছে, এখানে প্রোগ্রামিং রেকি করে যদি আপনি মনে করেন আপনার বাচ্চা আপনি চান আপনার বাচ্চা এত % মার্কস পাক, তাহলে সেটা পাওয়া সম্ভব। আপনি যদি চান আপনার বাচ্চা এত % মার্কস বোর্ড এক্সামে পাবে, তাহলে সেটা আপনি প্রোগ্রামিং করুন। প্রথম প্রোগ্রামিং যেটা অলরেডি আগের থেকেই আমি যারা করছে তাদের জন্য শুরু করিয়েছি, যে এত % মার্কস পেতে গেলে আপনি এক্সপেক্ট করছেন যে আমার বাচ্চা 90% মার্কস পাক। তো এমনিতে হয়তো 80-85% পায়, কিন্তু বোর্ডে অ্যাটলিস্ট 90-92% পাক। এইটা পেতে গেলে তাকে যে পরিমাণ পড়াশুনো করতে হবে, সেই পড়াশুনোটা তো করে কিনা দেখতে হবে। আপনার বাচ্চা পড়ে না, আপনি আশা করলেন সে 90-92 পাবে, তা তো হতে পারে না। আমি আবার স্কুলে পড়াতাম, তো কাজে এটা আমি ভীষণ মানি যে পড়াশুনো না করে তো পরীক্ষা দেওয়া যায় না। যে পড়াশুনো করে তার কাছে ফেল করাটা খুব কঠিন কাজ। ঠিক তেমনি যে পড়াশুনো না করে তো কেউ এত % মার্কস পেতে পারে না। তো কাজেই প্রথমে আপনি যেটা করতে পারেন এক্সামের ক্ষেত্রে, যে এত ঘন্টা পড়ছে, আপনি যেটা মনে করছেন, বা সুস্থ একটা স্টুডেন্টের জন্য যত ঘন্টা পড়ার প্রয়োজন, আপনি প্রোগ্রামিং করলেন যে আমার বাচ্চা, আপনি জানেন আপনার বাচ্চা অতটা পড়ে না, সে খেলে বেড়াচ্ছে, সে মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলে গেমস খেলছে, সে ইউটিউব দেখছে, সে রিলস দেখছে। সেই জায়গায় আপনি তাকে একটা রুটিন বানিয়ে প্রোগ্রামিং রেকি করলেন যে সে রুটিন ওয়াইজ পড়ছে এবং সেটা মিলবে। যখন সে পড়াশুনোটার
মোটামুটি ঠিকঠাক করলো, পরীক্ষা অনেক আগের থেকে এবার শুরু করুন যে একটা একটা করে পরীক্ষা ধরে যে এই পরীক্ষায় সে এত % মার্কস পাচ্ছে, অমুক পরীক্ষায় সে এত % মার্কস পাচ্ছে, এইভাবে যখন এবং তারপরে অন দ্য হোল পরীক্ষাটাকে নিয়ে আপনি একটা উইশ বক্স করতে পারেন বা প্রোগ্রামিংও করতে পারেন যে পরীক্ষা ভীষণ ভালো পরীক্ষা দিচ্ছে, এত % মার্কস টোটাল সে পেয়েছে, এত পার্সেন্টেজ সে পেয়েছে। তো এই প্রোগ্রামিং রেকি ঠিক এভাবেই মানে পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন মিলে গেছে, ভীষণ ভীষণ পরীক্ষার ক্ষেত্রে, বাচ্চাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো মেলে। তো সেরকম পরীক্ষার ক্ষেত্রে যেমন এইদিকে আমরা পাচ্ছি, ঠিক তেমনি কেরিয়ারের ক্ষেত্রে যে কেউ হয়তো কোথাও কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছে, সে যাতে জব পায় সেই জায়গাটা হতে পারে। কেউ হয়তো জয়েন্টে বসছে, সে যাতে জয়েন্টে চান্স পায়, পছন্দের মতন কলেজ পেয়ে যায়, সেটার জন্য করা যেতে পারে। আবার পাশাপাশি কারো হয়তো আপলিফমেন্ট দরকার জবেতে, তার জন্য করা যেতে পারে। কারো হয়তো টার্গেট ফুলফিল করতে হয়, তার জন্য করা যেতে পারে। তো এইগুলো বা কারো তো এতজন যাতে কাস্টমার আসে, তার জন্য করা যেতে পারে। আবার অনেকে অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রোগ্রামিং করে। বেড়ানোর ক্ষেত্রে যাতে ঠিকঠাক টিকিট পাওয়া যায়, টিকিট যাতে কনফার্ম হয়, গিয়ে যাতে ভালো ওয়েদার পাওয়া যায়, এইসবের জন্য প্রোগ্রামিং হতে পারে। কিছু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, প্রোগ্রামিং করলে ইনস্ট্যান্ট পাওয়া যায়। তো কাজে এই প্রোগ্রামিং রেকি দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে সাপোর্ট পেতে পারি। আবার পাশাপাশি এই প্রোগ্রামিং রেকি বা ডিস্টেন্স রেকি ছাড়া সেকেন্ড ডিগ্রিতে আমরা শেখাচ্ছি রিলেশনশিপ রেকি। চতুর্দিকে যখন রিলেশন ভাঙছে, সেই সময় রিলেশনশিপ রেকি করে অবশ্যই আমরা কিন্তু ভীষণ ভালো রিলেশন গড়তে পারি। যে আপনার চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে রিলেশন নষ্ট হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন নষ্ট হচ্ছে, মা ছেলের মধ্যে রিলেশন নষ্ট হচ্ছে, বাবা মার সঙ্গে সন্তানের রিলেশন নষ্ট হচ্ছে, সেই জায়গায় রিলেশনটা যাতে আবার আগের মতন জুড়ে যায় বা তার থেকেও ভালো হয়ে যায়, তার জন্য রিলেশনশিপ রেকি শেখানো হয় সেকেন্ড ডিগ্রিতে। এই সেকেন্ড ডিগ্রিতে পৌঁছতে গেলে বেসিক কোর্স বা ফার্স্ট ডিগ্রিতে যা শিখেছেন সেটা তার উপরে মানে সেটা নিজের ওপরে কনজিকিউটিভ 21 ডেজ প্র্যাকটিস করতে হবে। শিখে গিয়ে ফার্স্ট ডিগ্রি শিখে যাওয়ার পরে একটা টানা 21 দিনের প্র্যাকটিস হবে, তবে আপনি এলিজেবল ফর সেকেন্ড ডিগ্রি। এবং সেকেন্ড ডিগ্রি করার পরে আপনি মানে ফার্স্ট ডিগ্রি করার পরে বলুন, সেকেন্ড ডিগ্রি করার পরে বলুন, যতবার খুশি আমাদের ইনস্টিটিউশনে এসে আপনি ফ্রি অফ কস্ট চেক আপ পাবেন। অর্থাৎ আপনি যেটা শিখে গেছেন, আপনি যেটা বাড়িতে প্র্যাকটিস করছেন, সেটা ঠিক করছেন কি ভুল করছেন, সেইটা কিন্তু আপনারা অনায়াসে বিনামূল্যে চেক আপ করিয়ে যেতে পারেন। যে যত আগে শিখুক না কেন, কিচ্ছু যায় আসে না, আমার কাছে এসে আবারও চেক আপ করালে আমি চেক আপ করে দিয়ে থাকি। সেটা যে কোনো কোর্সে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হিলার কোর্স, এরকম যে কোনো কোর্সে। দুদিনের ওয়ার্কশপে রেকি শেখানো হয়। আমাদের দক্ষিণ কলকাতায় ক্লাস হয়, টালিগঞ্জে ক্লাস আছে, সামনে 7-8 তারিখে রিষড়ায় ক্লাস আছে, হাবড়ায় ক্লাস হয়, কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় আমাদের ক্লাসগুলো হয়। ক্লাস আছে শিলিগুড়িতে, এরকম বিভিন্ন জায়গায় ক্লাস অ্যারেঞ্জ করা হয়। দুদিনের ওয়ার্কশপে বেসিক কোর্স এবং দুদিনের ওয়ার্কশপে অ্যাডভান্স কোর্স হয়ে থাকে। তো মানে অবশ্যই 21 ডেজ প্র্যাকটিস করার পরে। তো এই কোর্সগুলো যদি কেউ মনে করেন আপনি আপনার এরিয়াতে করতে চান, আপনার বাড়িতে করতে চান, একসঙ্গে 8-10 জনের একটা গ্রুপ করে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকে স্কুলে করে, স্কুলে টিচাররা মিলে বা কোনো স্টুডেন্টের কিছু প্রবলেম আছে তার গার্জিয়ানকে ডেকে গার্জিয়ানদের করতে বলে, এরকম করে অনেক স্কুলে অ্যারেঞ্জ করে, অনেক ক্লাবে অ্যারেঞ্জ করে, অনেক পাড়ায় অ্যারেঞ্জ করে, অনেক মানে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা করেছে, হলদিয়াতে ক্লাস করেছে দেখে, মানে তারা একটা গ্রুপ করে তাদের জায়গায় করেছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ক্লাস অর্গানাইজ হয়ে থাকে। আপনারা যেখানে ক্লাস অর্গানাইজ করবেন, আমি নর্থ ইস্টেও ক্লাস এরকম অর্গানাইজ হয়েছে, গুয়াহাটিতে প্রচুর ক্লাস করেছি, শিলিগুড়িতে ক্লাস তো হয়েই থাকে। যদি আপনারা যে কোনো স্পটে
আপনারা যদি 8-10 জনের একটা টিম করে আমাকে ডাকেন, আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সিঙ্গেল পার্সনের ক্লাস তো পসিবল না, একজন দুজনের জন্য নিশ্চয়ই যাব না। 8-10 জনের একটা গ্রুপ করতে চেষ্টা করুন, সাপোর্ট নিন, আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে গাইড করে দেব যে কিভাবে আপনি ক্লাসটা অর্গানাইজ করতে পারেন। অবশ্যই রেকি শিখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। নমস্কার।